আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চে আলোচনায় আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি থেকে লেখক ও কলামিস্ট জনাব অজয় দাশগুপ্ত। জনাব অজয় দাশগুপ্ত, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অজয় দাশগুপ্ত, একটা হিসাবে খেয়াল করেছেন যে আমাদের এখানে একটা প্রবণতা যেটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন ছিলাম, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জেলা পর্যায়ে মাজারে হামলা হতো, এবং সেটা হিসেব করে দেখা গেছে যে এই 18 মাসে শতাধিক মাজারে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে। কোথাও কোথাও আমরা দেখেছি যে জাস্ট হুজুরের উপর মাজারে যে পীর অথবা যিনি খাদেম ছিলেন তাদেরকে পিটিয়ে মারা হয়েছে। রাজবাড়িতে এমনও দেখেছি যে একজনকে কবর থেকে তুলে লাশ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এরকম ঘটনা কিন্তু অনেক ঘটেছে, কিন্তু এই সরকারের আমলে এসে আমরা দেখছি যে কুষ্টিয়াতে একটা ঘটনা ঘটলো, এক পীরকে পিটিয়ে বেরিয়ে ফেলা হলো। তারপরে সেটা ঢাকা শহরের দিকে চলে আসলো, এবং ঢাকা শহরে কিন্তু এটা প্রথম। ঢাকার মিরপুরে যে মাজারে শাহারির যে মাজারটা আছে সেখানে রাতের বেলা যে পিটিয়ে লোকজনকে বের করে দেওয়া হলো। এবং পুলিশ বলছে, স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ বলছে যে এর সঙ্গে জামাতের লোকজন জড়িত আছে। বেশ 4-5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় এমপি, যিনি জামাত ইসলামের, তিনি বলছেন যে তার নির্বাচনে যারা তার সঙ্গে কাজ করেছেন তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে হয়রানি করা হচ্ছে। এই যে সিচুয়েশনটা, মানুষের বিশ্বাসের উপর যে আঘাত, কিন্তু আমার হিসাবে এরকম ভাবি আমি, যারা ওখানে যায় তারা তো নিজের বিশ্বাস পেয়ে যায়। পৃথিবীর সবাই যে একই ধর্মের অনুসারী হবে এটাও তো অসম্ভব ব্যাপার। তো এই বিষয়টাকে আপনি আসলে মানে সামাজিক ভাবে কিভাবে দেখছেন? সামাজিক অসহিষ্ণুতা আহ, কিনা? জি, আপনি অত্যন্ত স্পর্শকাতর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণা করেছেন শুরুতেই। এবং এই জন্য সম্ভবত আজকে আপনি আমাকে দাদা ডাকার পরিবর্তে অজয় দাশগুপ্ত বলে সম্বোধন করছেন, কারণ বিষয়টা সিরিয়াস এরকমই মনে হচ্ছে। তো আমি যেটা বলতে চাই আপনার, এটা আমার জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয়, কারণ এটার সাথে ধর্ম জড়িয়ে আছে। কিন্তু সত্য কথা তো বলতেই হবে, আমাদের উপমহাদেশে ইসলামের আগমন ঘটেছে সুফিবাদের হাত ধরে। এবং সুফিবাদী মরমী সাধকরা যে মরমিয়া ইসলামের কথা বলেছিলেন এবং যেভাবে মানুষের মনে প্রবেশ করতে পেরেছিলেন, সেটা কিন্তু কট্টরপন্থীদের দ্বারা সম্ভব না। ইতিহাস এটা প্রমাণ করে। এবং আপনি খেয়াল করেন, যখন আপনি মাজারের কথা বলছেন বা এই সমস্ত দরগা শরীফ বলতাম এদের কথা বলছেন, এনাদের কথা, তখন আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আমাদের দেশে বহুকাল আগে লালন ফকিরের মতো একজন বিস্ময়কর মানুষ জন্মেছিলেন, যিনি এই সুফিবাদের একজন প্রবক্তা। মাঝে মাঝে আপনার তার গান, তার কবিতা, তার অধ্যাত্মবাদ এবং দর্শন রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে চলে যায় আমার মতে। এবং অন্যান্য কবিরা তো অনেক পেছনে। এই ধরনের একটা মানুষের আখড়াতেও কিন্তু আক্রমণ হয়, গান বন্ধ করার চেষ্টা হয়। তো এখানে সহজ যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে, এটা কিন্তু ধর্মান্ধদের একটা অস্ত্র। এখন ধর্মান্ধ, দেখেন এখানেই একটা ব্যাপার পরিষ্কার হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ধর্মান্ধ আর যারা ধার্মিক। যারা ধার্মিক তারা সকল মতকে সহিষ্ণুতার সাথে ধারণ করে, সহ্য করে। এবং বাংলাদেশে আপনাকে আমি বোধহয় এই গল্পটা আগেও বলেছিলাম যে একজন মানুষ যখন একজন মানুষকে খুন করেছিল, যখন তার বিচার হয়েছিল, তখন তাকে নরকে পাঠানো হলো। এবং সেই লোকটি জিজ্ঞেস করলো যে আমি কি একবার প্রভুর সাথে দেখা করতে পারি, আমাকে কেন নরকবাস দেওয়া হয়েছে এটা জিজ্ঞেস করার জন্য। তখন অনেক কষ্টে প্রভুকে হাজির করা হলো। কষ্টে কষ্টে সৃষ্টে প্রভু আসলেন, বললেন যে কি তোমার প্রশ্ন। বলছে, যে লোকটি তোমার বিরোধিতা করছিল, তোমার বিরুদ্ধে বলছিল, তাকে আমি হত্যা করেছি, আর সেই অপরাধে আমাকে স্বর্গের বদল নরকে পাঠানো হচ্ছে। প্রভু তখন বললেন যে যে লোকটিকে তুমি হত্যা করেছো তার বয়স কত হয়েছিল? বলে 70-80 হবে। বলে সে তো এই বিরোধিতা করতেছে 70-80 বছর ধরে, আমি তাকে 70-80 বছর লালন পালন করেছি, খাদ্য দিয়েছি, বস্ত্র দিয়েছি, আশ্রয় দিয়েছি, তুমি দুটো দিন সহ্য করতে পারলে না, তাকে হত্যা করে ফেললে। তোমার মতো মানুষের নরক ছাড়া তো অন্য জায়গায় ঠাঁই হবে না। এই যে অসহিষ্ণুতা আপনার, এই যে ধরেন মাজারে দরগায় আখড়ায় আক্রমণ, এগুলোর পেছনে কিন্তু একটা সাংস্কৃতিক মূল্যবোধ আছে।
এটাও বুঝতে হবে। সাংস্কৃতিক মূল্যবোধটা তাদেরকে আঘাত করছে। কারণ যারা এখানে যায়, আপনি যেটা শুরুতে বললেন, সবাই তো এক ধরনের মতবাদে বিশ্বাস করবে না। যারা এখানে যায় তারা অপেক্ষাকৃত নরম, তারা অপেক্ষাকৃত সফট, এবং তারা সঙ্গীতের সাথে বা অন্যান্য বিষয়ের সাথে ধর্মের খুব একটা দেয়াল তোলে না। তারা তাদের মতো করে ধর্ম আচরণ করে, কিন্তু তারা সেখানে হয়তো এমন কিছু আচার আচরণ করে যেটা এই ধর্মান্ধদের চোখে লাগছে। এবং আপনি যেটা গুরুত্বপূর্ণ বললেন যে মফস্বল পেরিয়ে, গ্রাম পেরিয়ে খোদ ঢাকা শহরে যদি এটা আক্রমণ করে, এবং সে 18 মাস তো পেরিয়ে গেছে না, এখন একটা নির্বাচিত সরকারের আমলে দেশ চলছে, এবং এই সরকারের উপরে আস্থা রেখেছে মানুষ, যে তাদেরকে একটা হাঁপ ছেড়ে বাঁচার সুযোগ দিয়েছে, এখন একটু নিশ্চিন্তে বাঁচার সুযোগ। সেই দৃষ্টিকোণ থেকে এই সরকারের উচিত হবে এই ধরনের কর্মকাণ্ডগুলো অচিরেই দমন করা। একটা কথা মনে রাখতেই হবে, আমি নিজে ব্যক্তিগতভাবে ধরেন সুফিবাদে বিশ্বাস করি, এবং আমি প্রচুর যেতাম এই দরগাগুলোতে। আমাদের চট্টগ্রামে প্রচুর দরগা এবং মাজার আছে, প্রচুর যেতাম আমি, এবং আমার অনেক বন্ধুরা এটা নিয়ে আমাকে ঠাট্টা মশকরাও করতো। কিন্তু প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে যার ইচ্ছা সে যাবে, সে তার মতো করে পালন করবে। শুধুমাত্র ফান্ডামেন্টাল যে বিষয়গুলি সেগুলোর সাথে সংঘাত না হলে এই ধরনের আক্রমণ এক ধরনের উগ্রবাদ ছাড়া আর কিছুই মনে হয় না, এবং সরকারের উচিত হবে এটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসা। জি, এই যে আপনি শেষ কথাটা বললেন যে যার ইচ্ছা সে যাবে, কোথায় যাবে, তার যেখানে যেতে ইচ্ছা করে সেখানে যাবে, যদি সেটাকে নিয়ন্ত্রণ করা হয় সেটাই আমি মনে করি অস্বাভাবিক। কিন্তু আমরা কি দেখলাম কয়েকদিন আগে আপনারই হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রামে একজন সিনিয়র পলিটিশিয়ান মারা গেলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ওনার জানা যায় প্রচুর লোক হয়েছে। এখন বর্তমান সময়ের প্রেক্ষিতে এই লোক হওয়াগুলি ঠিক স্বাভাবিক না, অথবা প্রত্যাশিত না, কারো কারো কাছে অপছন্দের। উনি আওয়ামী লীগ করতেন, এখন তো আওয়ামী লীগ উচ্চারণ করাটাও মনে হয় এক ধরনের পাপের মধ্যে পড়ে গেছে। এবং সেই জানাজার খবর নিশ্চয়ই আপনি এর মধ্যে জেনেছেন, বুঝেছেন। জি, এটা নিয়ে কিন্তু নানা ধরনের অঘটনও ঘটেছে। কি বলবেন? আমি প্রথমে আপনাকে বলি, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। সত্য, সত্য ফিকশনের চাইতেও অনেক বেশি কৌতূহল উদ্দীপক এবং আকর্ষণীয় হতে পারে। আপনি জানেন কিনা আমি জানি না, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আপনি তো এটা জানবেন না, সরি। বিষয়টা হচ্ছে এরকম, উনি যে বাড়িতে থাকতেন, মানে তাদের নিজের বাড়ি, ওই গলিতেই আমি বড় হয়েছি। আমার ক্লাস 6-7 থেকে আপনার ইউনিভার্সিটি পর্যন্ত আমি ওই গলিতে থাকতাম, নন্দনকানন গোলাপ সিংহ লেন। কি সুন্দর নাম দেখেন, নন্দনকানন। আর যে গোলাপ সিং, এই গোলাপ সিং হচ্ছে, মনে আছে ওই যে সূর্য সেনদের সাথে অনন্ত সিং ছিল, অনন্ত সিং এর পিতা। হ্যাঁ, বিপ্লবী অনন্ত সিং এর পিতার নামে এই গলিটি। এই গলি সিঁড়ি দিয়ে একটু উপরে উঠলে অসাধারণ একটা বাড়ি ছিল। তারা অত্যন্ত ধনী পরিবারের সন্তান, ইঞ্জিনিয়ার মোশাররফরা। কক্সবাজারে তাদের সেই আমলে সাইমন হোটেল ছিল, যখন হাতে গোনা পর্যটক যেত এবং বিদেশিরা বেশি যেত, এবং যখন এই রকম যত্রতত্র ব্যাঙের ছাতার মতো 5 স্টার গজিয়ে ওঠেনি, তখন একমাত্র স্ট্যান্ডার্ড হোটেলটি তাদের ছিল, যেটি সাইমন। তো আমি আপনাকে বলছি এই কথা, তার সাথে জনাব ইনুস সাহেবের পারিবারিক সম্পর্ক ছিল, চা পানি খাওয়া ছিল, হয়তো ভাতটা তো খাওয়া হয়েছে। অথচ এই প্রতিশোধ পরায়ণ মানুষটি, তাকে 11টি মামলা এবং 18টি হত্যা মামলা, বা 18টি মামলা 11টি হত্যা মামলা এরকম দিয়ে 1 বছর কারাগারে রেখেছিল। ভেবেছিল যে নিঃশেষ করে দেওয়া যাবে, কিন্তু নিঃশেষ তো হয়নি। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানা যায় যে পরিমাণ মানুষ হয়েছে, ঢল নেমেছে, এইটা দেখে আমার মনে হয়েছে দুটো জিনিস আমি বলতে চাই এখানে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে মৃত্যু পরবর্তী রাজনীতিতে সবসময় বিএনপি এগিয়ে। সেটা জিয়া রহমানের হত্যাকাণ্ডের পরে তার লাশ যখন ঢাকায় নিয়ে আসা হয়েছিল, তখন ইংরেজি পত্রিকার হেডিং ছিল হোম দে ব্রট হার ওয়ারিয়র ডেড। এবং আমরা জানি যে অসংখ্য মানুষের একটা বিপুল জানাজা হয়েছিল, যেটা বঙ্গবন্ধু পাননি। তারপরে ধরেন সৈয়দ আশরাফ ব্যতীত আওয়ামী লীগের অন্যান্য নেতাদের ক্ষেত্রে খুব কম নেতা বাদ দিলে জানাজাগুলোতে ঠিক সেরকম সাড়া পাওয়া যায়নি, যেটা খালেদা জিয়ার শেষ যাত্রায় হয়েছে। আমি সবসময় বলি যে মৃত্যু পরবর্তী রাজনীতিতে বিএনপি এগিয়ে, কিন্তু এইবার দেখেন মানুষের মনের মধ্যে নিষিদ্ধ এবং চেপে রাখলে যে কি হয় তার বিস্ফোরণ ঘটেছে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানা যায়। কারণ ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে দুর্নীতি বা অস্বচ্ছতা বা
আপনার কি বলে মানি লন্ডারিং এই সমস্ত কোনো অভিযোগ ছিল না। আর দ্বিতীয় হচ্ছে তিনি নিপাট ভদ্রলোক মানুষ ছিলেন, আওয়ামী লীগের রাজনীতি করেছেন। তো আওয়ামী লীগের রাজনীতি তো ৭০ সালে সবাই করেছে, বাকশালে তো মেজর জেনারেল জিয়া রহমানও যোগ দিয়েছিলেন, সবাই তো ওই রাজনীতি করেছে এক সময়। রাজনীতির পরে এসে ভাঙাভাঙি হয়েছে, অন্যান্য দল হয়েছে। সুতরাং আমার যেটা মনে হয়, এই যে মানুষের যে গুপ্ত যে ইচ্ছাটা সুপ্ত এবং তাদের মনের ভেতর যে ক্ষোভ, তার একটা বহিঃপ্রকাশ ঘটেছে। এবং এখানে একটা বিষয় প্রশংসা করতে হবে, আমি সামনের কাতারে দেখেছি চট্টগ্রামের মেয়র যিনি বিএনপির নেতা ডাক্তার সাহাদাতকে দেখেছি, সামনের কাতারে ছিলেন। তো এই যে ধরেন জানা যায়, এবং এই যে মানুষ, আওয়ামী লীগ কিন্তু, আমি যেটা বলতে চাচ্ছিলাম একটু আগে, আওয়ামী লীগ এটাকে ব্যবহার করছে না, ব্যবহার করছে আওয়ামী অনলাইন। আওয়ামী অনলাইনের চাইতে এগুলি অনেক জরুরি। আওয়ামী অনলাইনের প্রতিবাদ, আওয়ামী অনলাইনের অ্যাক্টিভিটি, আওয়ামী অনলাইনের হাসিনার প্রত্যাবর্তন, শেখ হাসিনার প্রত্যাবর্তন, এগুলো হচ্ছে এটা দিবস পালন করা, এগুলো হচ্ছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে মানুষগুলো সেদিন ভয়কে উপেক্ষা করে, রক্তচক্ষুকে উপেক্ষা করে, কিংবা অতীতের সমস্ত ভুলকে উপেক্ষা করে এসছে, তাদেরকে সাথে রাখা। তাহলে আওয়ামী লীগ হয়তো ফিরতে পারবে। আর ইঞ্জিনিয়ার মোশাররফের প্রতি এখানে দুটো জিনিস এক স্রোতে মিলিত হয়েছে, একটা হচ্ছে ব্যক্তি মানুষের প্রতি শ্রদ্ধা, আরেকটি হচ্ছে তার কর্মকাণ্ডের প্রতি ভালোবাসা। আমার এটাই মনে হয়েছে। দেখেন, এই যে একটা মৃত্যুকে কেন্দ্র করে আপনি কিছু ঘটনার কথা বললেন, আমরা পাশাপাশি সময়ে আরো একটা মৃত্যু দেখলাম, এবং সেই মৃত্যুকে নিয়ে আমরা কিছু বিপরীত ধর্মী আচরণ লক্ষ্য করলাম। সেই মৃত্যুটা হলো কায়সার আহমেদের মেয়ে কারিনা কায়সার। এই মেয়েটা একজন ব্লগার ছিলেন, আমি কিন্তু ওনার কাছে চিনতাম না সেভাবে। সে যে চিনতেন? একজন ব্লগার এবং সে যে একটা খুব বিখ্যাত কিছু তাও জানতাম না। যখন তার লিভারটা ফেল করলো, তাকে দেশের বাইরে নেওয়া হলো, তার পিতার আরতি আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায়, ঠিক তখনই যেন কিছু লোক ঝাঁপিয়ে পড়লো এবং তারা বলতে শুরু করলো ঠিক হয়েছে, ও মরছে, ঠিক হয়েছে, ওর মারা যাওয়াই উচিত, এমন তেমন কথা। কেন? সে জুলাই আন্দোলনে কেন ছিল? সে গণভবনে যখন হাজার হাজার লোক গিয়েছে, তার মধ্যে সেও কেন ছিল? সে কেন একটা ল্যাপটপ ওখান থেকে অনেক কিছু তারা দেখাচ্ছে। আমার কথা হলো যে আমার দেশের একটা মেয়ে, সে অসুস্থ হয়ে মারা যাচ্ছে, যে কোনো কারণে মারা যাচ্ছে, সেই মৃত্যুর সঙ্গে তার ওই সমস্ত ঘটনাকে দেখিয়ে উল্লাস প্রকাশ করা বা আলহামদুলিল্লাহ বলা, এটা কেমন মানসিক? প্রথমে আমি আপনাকে একটা কথা বলি, যে কোনো মৃত্যুই খুব বেদনার, এবং আমি এটা দেখেছি সংবাদে। আমিও চিনতাম না এই মহিলাকে, এই মেয়েটিকে আমি চিনতাম না। এবং আপনার যে সমস্ত আস্ফালন এবং ধরেন নিন্দা, পারস্পরিক বিরোধিতার যে সমস্ত ইয়ে দেখেছে, এইটা আসলে একটু ব্রডার রেসপেক্টে দেখা উচিত আমি মনে করি। একটু বড় করে দেখলে আপনি বুঝবেন যে এটা হচ্ছে আমাদের নৈতিকতা, আমাদের জাতির অধঃপতন এবং আমাদের মধ্যে যে হিংস্রতা, তার একটা বহিঃপ্রকাশ। কেউ কাউকে সহ্য করতে পারছে না। এখন ধরেন বিষয়টা হচ্ছে কি, গণভবন থেকে সে একটা কিছু চুরি করে নিয়ে গেছে, এই অভিশাপে যদি তার মৃত্যু হয়, গণভবন থেকে তো আরো হাজার হাজার লোক নিয়ে গেছে, তাদের তো এখন অভিশাপের মৃত্যু হয়নি এবং সবার মৃত্যু হবেও না। কাজে এই অভিশাপের সাথে এটা জড়িয়ে লাভ নেই। আমার কথা হচ্ছে, সে যদি যেটা করেছে সেখানে, সেটা যেমন দেখতে দৃষ্টিকটু, এবং আমি বলবো যে এক ধরনের অপরাধ। কারণ আপনি একটা বিপ্লব করতে গেছেন, সেখানে তো জিনিস চিন্তায় চুরি করার দরকার ছিল না। যে চলে গেছে তার সম্পর্কে আমি কিছু বলতে চাই না, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের মূল্যবোধের মেরুদণ্ড যে কতটা ভেঙেছে। এবং এটা শুধু তো আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, গত ১.৫ বছরে আপনারা যে শাসন আমলে আমাদের দেশে সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় ছিলেন, সেই ১.৫ বছরে মানুষের মন থেকে সহানুভূতি, শোক, এগুলো সম্ভবত একেবারে উড়িয়ে দেওয়ার মতো কাজ হয়েছে। যে কারণে দেখেন, একটা মৃত্যুকেও মানুষ স্বাভাবিকভাবে নিতে পারছে না। আমি অনেক বিখ্যাত মানুষকে দেখেছি, অনেক নামকরা মানুষকে দেখেছি এই মৃত্যু নিয়ে বাজে কথা বলতে। এখন আপনার যদি এই মৃত্যু নিয়ে সংশয় থাকে, সন্দেহ থাকে, নীরবতা অবলম্বন করুন, নীরবতা অবলম্বন করুন। তারা নীরবতা অবলম্বন করতে বললে বলবে যে কেন, বঙ্গবন্ধুকে যদি এরকম বলতে পারে আমি বলতে পারবো, এটা বলতে পারলে আমি বলতে পারবো। ওই যে বললাম আপনাকে, ভদ্রতা, সৌজন্য এবং মানবিক মূল্যবোধ। এবং আস্তে আস্তে দেখেন, মৃত্যু আর আমাদেরকে আঘাত করতে পারছে না, মৃত্যু আমাদেরকে আর এক করতে পারছে না। তাহলে আমাদের সামনের সময়টা কত জটিল। আমি সবসময় যে কথাটা বলি, ধরেন আমরা তো জীবনের অপরাহ্নে এসে পৌঁছেছি, আমাদের দুজনেরই চুল পেকে গেছে, আমরা তো শেষ বয়সে। আপনি এই তরুণ প্রজন্মের কথা একবার চিন্তা করেন,
12-13 বছর, 14-15-16-17-18 বছর, এদের হাতে হাতে মোবাইল, হাতে হাতে এআই, হাতে হাতে ডিজিটাল, এরা এই রিয়াকশন গুলো দেখছে এবং এরা ডিভাইডেড হয়ে যাবে, তাই না? এবং এই যে ডিভিশন, আপনার মৃত্যু নিয়েও যে আপনার সংঘাত, এবং আমি কিন্তু একবার বলছি না এই মৃত্যুটা আপনার আমি উল্লাসে, অথবা আমি এই কথাও বলছি না যে সে যেটা করেছিল গণভবনে সেটা স্বস্তিকর, কিন্তু দুটোকে মিলিয়ে ফেলা এবং যে কোনো মৃত্যুকে এইভাবে প্রশ্নবিদ্ধ করার সংস্কৃতি, কাউকে তো ছেড়ে কথা বলবে না, না? থাক না, সে যা হয়েছে তার শাস্তি যদি পেয়ে থাকে, সময় তাকে শাস্তি দিয়েছে, এটা কিন্তু সময়ের হাতেই ছেড়ে দিতে হবে। এইটা নিয়ে উল্লাস করা, আমি যেটা বলছি যে জেনারেশন আফটার জেনারেশন আমাদেরকে ভোগাবে। এটা কিন্তু আমি আমি মেয়েটির কথা বলছি না, আমি বারবার বলছি, কারণ কমেন্ট বক্সে দেখবেন গালাগালি করে আমাকে আপনাকে মোটামুটি ধুয়ে দেবে এরপরে। হুম। তো সে গালাগালি আমরা কেয়ার করি না, বা আমরা শ্রদ্ধা করি তাদের মতকে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে আপনার প্রক্রিয়াটা চালু হয়েছে, আমি সবসময় বলি না যে ঢিল মারলে পাটকেল খেতেই হবে, এবং সেটা থেকে তো কেউ রেহাই পাবে না আসলে। সে কারণে মৃত্যুকে মৃত্যুর মতো যেতে দিন। যেমন ধরেন ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবের কথাই যে আমরা বললাম, সেই জানাজা নিয়ে যারা ট্রল করে তাদেরকেও তো আমরা সমর্থন করছি না, না? সেখানে যে মানুষ হয়েছে এটা সত্য, যে কোনো মৃত্যুই যে বেদনার এটাও সত্য। এই যে ঘটনাগুলো আমরা দেখলাম, আমার কিন্তু মনে হয় এগুলো এক ধরনের সামাজিক অসহিষ্ণুতা, মানে সমাজের মধ্যে রাজনীতিটাকে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে রাজনীতি এখন সমাজকে নিয়ন্ত্রণ করছে, রাজনীতি এখন সামাজিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু রাজনীতির অনেক আগে তো আমাদের সমাজ হয়েছে, আমরা তো সামাজিক জীব হয়েছি রাজনৈতিক প্রাণী হওয়ারও অনেক আগে। তো কেন এরকম হচ্ছে? আমি আমি একটু প্রসঙ্গ বলতেও চাই যে আমাদের এই পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের কথা বলতে চাই। সেখানে যে নতুন সরকার এসেছেন, বিজেপি সরকার, উনি এসেই কিছু কিছু কাজকর্ম করছেন যেটা নাকি আমাদের কাছে মনে হচ্ছে যে সেই অস্থিরতার ঢেউ কিন্তু আমাদের এখানে এসে লাগতে পারে। নিশ্চয়ই আপনি এগুলি খেয়াল করেছেন, এগুলো নিয়ে আপনি দু একটা মন্তব্য করবেন কিনা? আমি আপনাকে একটা কথা বলি, আপনি প্রথমে যেটা বলেছেন সেটা বলি যে এই কথাটা খুবই আমার মনে হয় গুরুত্বপূর্ণ, যে একটা সময় ছিল না যখন মানুষ প্লেন লিভিং হাইকিং এ ছিল। আপনি উপমহাদেশের আগের জীবনটা দেখেন, প্লেন লিভিং, যারা এই বঙ্গবন্ধু সহ যারা প্লেন লিভিং এবং হাই থিঙ্কিং এ ছিল, তারপরে আসলো আপনার হাই লিভিং প্লেন থিঙ্কিং, আর এখন আসছে হাই লিভিং নো থিঙ্কিং। তো আপনার এই জায়গায়, হ্যাঁ, খালি হাই লিভিং হলেই হলো, এই জায়গায় সমাজের চেয়ে আপনি যেটা বললেন রাজনীতি বড়, আমি একটা শব্দ যোগ করতে চাই, রাজনীতি বড় হলেও চলতো, অপরাজনীতি বড়। যে রাজনীতির অপধারাটা সেইটা বড় হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের কথা আপনি যেটা বললেন, ধরেন আপনি তো লিচু গাছের তলায় বসে আম পাবেন না, কিংবা আম গাছের তলায় বসে কাঁঠাল সারা রাত তপস্যা করলেও কাঁঠাল পাবেন না। বিজেপি যা করার তাই করছে, এবং তাদের হাতের, যেমন মমতা সংখ্যালঘুকে ব্যবহার করেছিল ভোট হিসাবে, বুঝতে পেরেছেন, একদম ভোট হিসেবে ব্যবহার করেছিল, যেটা আওয়ামী লীগও করতে চায়। আবার আপনার কি বলছে এটাকে, যে বিজেপি সংখ্যালঘুদেরকে ব্যবহার করতে চায় তার বিরুদ্ধে, কারণ সে তাদেরকে বিরুদ্ধে রাখলে, তাদের গায়ে বা তাদের আচার আচরণ ইত্যাদির উপর আঘাত করলে তার জনপ্রিয়তা তুঙ্গে যাবে। এই যে রাজনীতিটা, ধর্মভিত্তিক যে দলগুলো এবং রাজনীতি, সেইটাকে আমি মনে করি যে আমাদের একটু অপেক্ষা করতে হবে, কিন্তু সাবধানও থাকতে হবে। এবং আপনি যেটা বললেন যে সমাজে আরেকটা বিষয় আমাকে খুব পীড়িত করে, সেটা হচ্ছে সিরিয়াসনেস এর অভাব। আপনার দেখবেন আজকাল কেউ সিরিয়াস লেখা পড়ে না, খেয়াল করবেন আপনি, সিরিয়াস কোনো কবিতা পড়ে না, সিরিয়াস কোনো গান শোনে না। সিরিয়াস বলতে কি, যেগুলো কাল উত্তীর্ণ হয়েছে, যেগুলো আস্তে আস্তে মানুষের হৃদয়ে প্রবেশ করে দীর্ঘ সময় থাকে, এই সিরিয়াসনেস এর অভাব থেকে যেটা হয়, হালকা বিষয়ের প্রতি মানুষের মনোযোগ, দেখবেন আমরাও যে আলোচনা করেছি আজকে, সেখানে কয়েকটা পয়েন্ট ছিল একেবারেই হালকা। যেমন ধরেন একটি মেয়ে মারা গেছে, তার জন্য আমরা শোক প্রকাশ করতে পারি, কিন্তু তাকে নিয়ে আলোচনা করতে হচ্ছে, মানে কি হালকা বিষয়গুলোকে গভীরভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেই কারণে গভীর বিষয়গুলো ক্রমশ পিছিয়ে গেছে। আপনি অর্থনীতি নিয়ে কোনো কথা শুনবেন না, আপনি সমাজনীতি নিয়ে যেটা বললেন, এত বড় বড় সমাজ বিজ্ঞানী সব, এত বড় বড় শিক্ষাবিদ, এই যে আমাদের শিক্ষামন্ত্রী বলছেন যে পাকিস্তানের সাথে করিডোর করবে, এইখানে আমার একটা কথা আছে, পাকিস্তান কেন, যে কোনো দেশের সাথে আপনি করিডোর করেন, কিন্তু পাকিস্তানের কোন বিশ্ববিদ্যালয়, 350টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাদের নাম নেই, পৃথিবীর সেরা 350টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাদের নাম নেই। তাদের পড়াশোনার বাজেট সব সময় কাট করা হয়, কারণ তাদের প্রতিরক্ষা এবং অন্যান্য বাজেটের দরকার। এবং আপনার নিশ্চয়ই মনে আছে, ইমরান খান যখন কথা বলেছিলেন যে আমি সুইজারল্যান্ড করব, তখন পাকিস্তানের বুদ্ধিজীবীরা বলেছিলেন যে সুইজারল্যান্ড ছোড় দো, হামকো আগে বাংলাদেশ বানা দো।
বাংলাদেশ বানিয়ে দাও। তো যারা আমাদের দেশ হতে চাচ্ছে আমরা তাদের কাছ থেকে শিখবো। এবং দেখেন এখন ক্রিকেটেও কিন্তু আমাদের কাছে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, পাকিস্তানের একটা আলাদা সংস্কৃতি শিক্ষা আছে, কিন্তু সেই শিক্ষা ও সংস্কৃতি আমি কেন নেব এইটার আসলে কোনো ব্যাখ্যা আমরা পাই না। কিন্তু এই রাজনীতির কারণে, যেটা বললেন যে অপরাজনীতির কারণে, একে খুশি রাখা ওকে খুশি রাখা, এই লবিং ওই মেনটেনিং, এটাই চলছে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত। প্রিয় দর্শক, আপনারা শুনলেন অজয় দাশগুপ্ত কিন্তু বেশ কিছু পয়েন্ট আমাদের এখানে আলোচনায় এনেছেন। আমরা আজকে একটু সিরিয়াস টাইপের আলোচনা করেছি। আমরা সবসময় যেভাবে কথা বলি এবং একটু হাস্যরস থাকে, কৌতুক থাকে, অজয় দাতার স্বভাব সুলভ ভঙ্গিতে কিছু কিছু গল্প বলেন, যে গল্পের মধ্যেও আবার কিছু ইঙ্গিত থাকে, সেগুলো আজকে আমি তাহলে মাসুদ ভাই, আমাকে 1 মিনিট সময় দেন, একটা গল্প বলি। প্লিজ স্বামী বলেন। স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া লেগেছে, বুঝছেন? জি। মানে দুজনেই প্রচন্ড ঝগড়ার সময় স্ত্রী কষে একটা চর মেরে দিয়েছে স্বামীর গাল। স্বামী এটা খেয়ে একটু অপ্রস্তুত হয়ে বলছে, এই তুমি কি আমাকে সিরিয়াসলি মারছো নাকি ঠাট্টা করে মারছো? ঠিক করে বলো, তুমি আমার সিরিয়াসলি মারছো না ঠাট্টা করে মারছো? তো বউ বলতেছে, ঠাট্টা করতে যাবো কোন দুঃখে, আমি সিরিয়াসলি মারছি তোমাকে। তখন স্বামী বলতেছে কি জানেন, বলছে যে এটাই ভালো, আমি কিন্তু হালকা মস্কারি পছন্দ করি না। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন অজয় দাশগুপ্ত আজকে কোনো হালকা মশকরা করেন নাই, সবকিছু সিরিয়াসলি বলেছেন। তবে একটা জিনিস কিন্তু আমরা মাথায় রাখবো, দুটো কথা ওনার আমি একটু বলতে চাই ওনার বক্তব্য থেকে। উনি বলছেন এই যে মৃত্যু নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো কি আমাদের শুনতে খারাপ লাগছে, কিন্তু যারা এগুলো করছেন তারা কিন্তু একটা পাল্টা যুক্তি দিচ্ছেন যে ওরা তো বঙ্গবন্ধুর মতো লোকের মৃত্যু নিয়েও হাসি ঠাট্টা করেছে। কিন্তু আমার কথা হলো কি, যে এটা তাহলে চলতেই থাকবে? জি, আর ওরা কি আমাদের শিক্ষক হবে? ওরা যা করেছে সেটাই কি আমরা করব? যদি বঙ্গবন্ধুকে নিয়ে কেউ এরকম কথা বলে থাকে, সেটা অন্যায় করেছে। সেই অন্যায় তো আমাদেরকে আরেকটা অন্যায়ের দিকে যেতে আগ্রহী করে তুলবে না। কেন তুলবে? আরেকটা কথা উনি বলেছেন, যে জিনিসটা আমার কাছে, এটা আমি প্রায়ই ভুগি, সেটা হলো কমেন্ট বক্স। কমেন্ট বক্সে অনেকে গালাগালি করবে, গালাগালি করবে, প্রশংসা করবে, যার যা মনে হয় সেটাই করবে। বলো। সেটা দেখে আমরা, যারা এটা দেখেন, তাদের সম্পর্কে একটা ধারণা পাবো, আমাদের সমাজ সম্পর্কে একটা ধারণা পাবো। যারা গালাগালি করবেন তারাও তো কমেন্ট করবেন, তারাও দেখবেন যে এই বিষয়ের উপর আরো কি কি কমেন্ট থাকতে পারে। আমরা কিন্তু চিন্তার এই বিনিময় গুলি চাই। প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করুন, যদি ইচ্ছা হয় গালাগালিও করুন, কোনো সমস্যা নেই। সমালোচনা করতে গেলে গালাগালি অপরিহার্য না, গালাগালি ছাড়াও সমালোচনা করা যায়। আমরা সমালোচনাটা চাই। যে কথা আপনি আপনার পিতা মাতার সামনে বলতে পারবেন না, যে কথাটা আপনি আপনার সন্তানের সামনে বলতে পারবেন না, সেটা আপনি সোশ্যাল মিডিয়ায় কেন বলবেন? আপনারা সবাই ভালো থাকবেন। এখন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।